জি ধন্যবাদ আপনাকে। নুসরাত সুলতানা, আনমিউট করতে হবে। দুবাই প্রবাসী হিসেবে দুবাইতে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং নতুন সরকারের কাছে আপনাদের চাওয়া কি? যেহেতু দীর্ঘদিন ধরে প্রবাসীরা একটা বৈষম্যের শিকার হয়ে আসছেন, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সরকারের কাছে কি কি দাবি জানান? নুসরাত সুলতানা। জি, আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন সবাইকে সালাম দিয়ে শুরু করলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েই কিন্তু আমরা আমাদের এই বৈষম্য আমাদের লড়ার বিষয়টা আসলে মাথায় এসেছে। এর আগ পর্যন্ত আমরা প্রবাসীরা যতই বৈষম্যের শিকার হয়েছি, এর আগেও আমি আপনার শোতে অংশ নিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমাদের সাথে কি কি হচ্ছে। তো এখানে যে সকল ভাইয়েরা আছেন মোটামুটি তারা এই বিষয়ে সবাই জানেন, আপনারা আমরা সবাই জানি আমাদের সাথে কি ধরনের বৈষম্য হচ্ছে, কি কি কিসের শিকার হচ্ছি। তো আমি এটা আসলে ওই অতটুকুতে আমি এখন না যাই, যেহেতু এটা লিমিটেড টক শো, অনেক বেশি কথা হয়ে যাবে। তো সেই অনেক বেশি কথা না বলে আমি একটা স্টার্ট করব একটা কথা দিয়ে। সেটা হচ্ছে, আমরা তো বৈষম্যের শিকার হচ্ছি প্রতি পদে পদে, ঠিক আছে, কিন্তু এখন এগুলা সমাধান কি? শুধু সমস্যা বললে, সবাই সমস্যা বললে সমাধানটা কে বলবে? সমাধানের কথা আমাদের ভাবতে হবে। দেখা যাচ্ছে একটা দেশ চালানো এত ইজি নয়। ডক্টর ইউনূস উনি উপদেষ্টা মন্ডলী সহ মাশাআল্লাহ উনি ক্ষমতায় এখন আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ওনাকে চুজ করেছি। এখন আমাদের যার যার অবস্থান থেকে, যার যার যে আইডিয়া আছে, যে যেখান থেকে বৈষম্যের শিকার হচ্ছেন সেখান থেকে সমস্যাটাকে সামনে এনে সমাধানটা বের করে আমাদেরকে আওয়াজ উঠাতে হবে, আমাদেরকেই বলতে হবে। ফার্স্ট আমি আরব আমিরাতের কথা বলতে চাচ্ছি। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আরব আমিরাত সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন করতে, একটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে হবে, বেশি বেশি শ্রম রপ্তানি করতে হবে। এখন শ্রম বাজারটা বাড়াইতে হলে আমাদের যে যে পদক্ষেপ গুলো নেওয়া উচিত সেগুলো আমাদের বুঝতে হবে, যে কি হয়েছিল, কেন শ্রম বাজার বন্ধ হলো, সেটাও জানতে হবে। তো আমি এর 2011 প্রেক্ষাপটে একটু ফিরে যাই, একটু বলি। 2011-তে যখন এক্সপো 2020 ভোট দেওয়ার কথা বলছিল, তখন দুবাই ছিল, দুবাই কিন্তু কেন্দ্রবিন্দুতে ছিল। দুবাইকে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা, যিনি সাবেক প্রধানমন্ত্রী, উনি ভোট দিয়েছেন রাশিয়াকে এক্সপো 2020 সময়। আমি মনির ভাই আপনাকে বলছি, আপনার মনে আছে মেবি। তো ওই সময় নেপাল ওই দিন ভোট দিল দুবাইকে, সাথে সাথে পরের দিন 80,000 লোকের অনুমোদন পেয়ে গেল। 80,000 শ্রমিক এক মাসের মধ্যে নেপালি চলে আসলো, আর আমাদের ভিসা তার পরবর্তী মাসে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, 2012 মার্চ থেকে 2020-এর জুলাই পর্যন্ত আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ ছিল, ভিসা ট্রান্সফার বন্ধ ছিল, এভরিথিং বন্ধ ছিল। ঠিক, এগুলা কেন হয়েছিল? কারণ আমরা দুবাইকে তখন, দুবাইয়ের সাথে সম্পর্ক উন্নয়ন না করে রাশিয়াকে আমরা কেন চুজ করব? রাশিয়াকে উনি চুজ করেছে, রাশিয়াকে উনি ভোট দিয়েছে, তার ফলস্বরূপ আমরা ভোগ করেছি। 8টি বছর আমরা, আমাদের এখানকার লোকরা অনেক সাফার করেছে। এখন আমি কেন বলেছি আরব আমিরাতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, সম্পর্ক উন্নয়ন করার জন্য, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করার জন্য এবং বেশি বেশি শ্রম শক্তি পাঠানোর জন্য। আচ্ছা, আমাদের একটা বিষয় ডক্টর ইউনূসের কাছে, আমার এই টক শোটা আমি যাবে কিনা আমি জানি না, আমার কথাগুলো যাবে কিনা আমি জানি না। প্রথমত আমরাই একমাত্র বাঙালি যারা 600 টাকা বেসিকে, 600 দিরহাম বেসিকে আমাদের শ্রমিক এখানে আসে। কেন 600 দিরহাম বেসিকে আমাদের শ্রমিক এখানে আসবে? প্রথম কথা এটা আমাদের জন্য কথা কেন কোনো গভর্নমেন্ট বলেনি? কেন এই এমবাসি আমাদের জন্য? নুসরাত, পূর্বে মনে হয় এটা 500 দিরহাম ছিল, এখন হয়তো 600 করা হয়েছে। পূর্বে 500 দিরহামে সর্বনিম্ন যে বেসিকটা সেটা 500 দিরহাম ছিল। 500 দিরহামে একমাত্র বাংলাদেশিরাই দুবাই গিয়ে থাকে। জি, কেন এটা কেন হবে? আমার কথা হচ্ছে এটা নিয়ে দ্বিপাক্ষিক একটা বৈঠক বসা দরকার, যে আমার দেশের শ্রম তোমাকে দেওয়া হবে, আমার দেশের, কারণ সবাই জানে বাঙালিরা অনেক পরিশ্রমী, বাঙালিরা যে কাজ করে। আমি বিভিন্ন লেবার সাপ্লাই কোম্পানির সাথে যুক্ত আছি, আপনি জানেন হয়তো। তো আমি বিভিন্ন ফ্যাক্টরিতে যে আমি লোকগুলো দিয়েছি, আমার বাঙালিকে রেট দেয় তারা এরকম যে 1400 দিরহাম রেট দিচ্ছে, আর ফ্যাক্টরিতে ইন্ডিয়ানকে, আমি যদি ইন্ডিয়ান হায়ার করি, ইন্ডিয়ানকে রেট দিচ্ছে 1800, মানে 400 দিরহাম ডিফারেন্স। তারপর সেখানে যদি ফিলিপিনো আসে, ফিলিপিনো চলে যাচ্ছে 2200 দিরহামে। ঠিক আছে, সেখানে যদি আপনার মিশরীয় আসে, সেটা চলে যাচ্ছে 2500 থেকে 3000 দিরহামে। কেন ভাই এত বৈষম্য? তাহলে ওদের এমবাসি সেরকম তৎপর,
তাহলে আমাদের কেন তৎপর না? আমাদের টাকা, আমাদের শ্রমের ঘামের টাকা বাংলাদেশে যাবে, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরবে আমাদের টাকায়, অথচ আমাদের জন্য দুটা কথা বলার জন্য কোনো প্রতিনিধি নেই কেন? ইভেন নট অনলি দ্যাট, আপনি দেখেন এখানে যে কিছুদিন আগে যেটা হয়েছে, কিছুদিন না, গত 2 বছর 3 বছর, 2020 সালে যখন ভিসা আবার চালু হলো, তখন লাইসেন্স করে করে বাস একটা লাইসেন্স করছে, 20-30টা লোক আনছে, বাস ছেড়ে দিছে, এগুলো কই ঘুমাইতেছে, কই খাচ্ছে, এটি মানে কোনো এগুলো কি কোনো রকম নিয়ম না, কানুন না, কিচ্ছু না। যে লোকটার বয়স 18 থেকে 19 হয়েছে, সেও আইসা পার্টনার ভিসা লাগাইতেছে, সে একটা কোম্পানির মালিক হয়ে গেছে, সে কোম্পানির বুঝে না, সে কোম্পানির মালিক হয়ে গেছে, বিষয় নিয়ে আসছে, নিয়ে এসে মনে করেন 3 লাখ 4 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে বাস এখানে আমাদের দেরাদুয়ারিতে খেজুর পার্ক আছে, এখানে পোলাপানি গুলো ঘুমাচ্ছে, খাওয়া নাই নাওয়া নাই, রাত্রে 2টা-3টার সময় যায় দেখি যে এরা ঘুমাচ্ছে, পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে এরা টাকা খরচ করে আসেনি? এই যে যত্র তত্র লাইসেন্স হয়েছে, কার জন্য হয়েছে? এগুলো কি আমাদের এম্বাসির দেখাশোনার দায়িত্ব ছিল না? এম্বাসি কি এখানে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে? কোনো দায়িত্ব পালন করেনি, কারণ এম্বাসির তখন অ্যাটাস্টেশনের পয়সার প্রয়োজন ছিল, অ্যাটাস্টেশনের নামে এই বাণিজ্যের প্রয়োজন ছিল। পৃথিবীর কোন দেশে ভিসা হওয়ার পরে অ্যাটাস্টেশন প্রয়োজন হয় না, আমাদের বাংলাদেশে গিয়ে লাইন ধরে অ্যাটাস্টেশন করা লাগে কেন? এই অ্যাটাস্টেশনটা আমরা করি শুধু এই অ্যাটাস্টেশন বাণিজ্যের জন্য, তারা কিছু বলে নাই। তারপর কি হলো? তারপর যেটা হলো, এই যে বন্ধ করে দিল সব লেবার ভিসা, কারণ লেবার যখন আসার পরে কমপ্লেনের পর কমপ্লেন দিচ্ছে, আমাকে থাকা দিচ্ছে না, খাওয়া দিচ্ছে না, কাজ দিচ্ছে না, আমি রাস্তা রাস্তা ঘুরতেছি, যখন এই ধরনের সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য দুবাই গভর্নমেন্ট কি করলো? বাংলাদেশিদের লেবার ভিসা টোটাল বন্ধ করে দিল। বাংলাদেশিদের লেবার ভিসা বন্ধ করে দেওয়ার পরে চালু হলো কি? হাই প্রফেশন ভিসা, যেটা মাত্র আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা একটু ইন্টারাপ্ট হচ্ছে। হাই প্রফেশন ভিসা চালু হলো। হাই প্রফেশন ভিসায় যাদের হচ্ছে সার্টিফিকেট আছে, যাদের হচ্ছে যারা দক্ষ কর্মী, তাদেরকে নেওয়া হবে। সেক্ষেত্রে বাংলাদেশি কি করলো? বাংলাদেশিরা অ্যাটাস্টেশন যখন করতে যায়, তখন কি তারা এই সার্টিফিকেট যাচাই করেছিল যে কি সার্টিফিকেট দিয়ে এই ভিসাগুলো হয়েছে? সেটা যাচাই করেনি। ফলে একটা সার্টিফিকেট দিয়ে তারা 90,000 80,000 ভিসা বের করে ফেলছে। ঠিক এই কারণে এখন হাই প্রফেশন ভিসাটাও বন্ধ হয়ে গেছে, জেনুইন লোকরাও এখন ভিসা পাচ্ছে না, ইভেন ভিজিট ভিসা বন্ধ, এত পরিমাণ ওভারস্টে। তাহলে কোনো কানুন নাই, কিচ্ছু নাই। ভাই তোমরা কেন এরকম কানুন চালু করছো? তোমরা শুধু পয়সাটাই দেখছো, অ্যাটাস্টেশনের পয়সা পাইছো আর হয়ে গেছে। কেন তোমরা এই কানুন করতে পারো না? বুদ্ধি না থাকলে আমার থেকে নাও না, আমি ধার দিব বুদ্ধি। আমি বললাম নাও না বুদ্ধি, বুদ্ধি দিব এখন। বুদ্ধি হলো শুনেন, যেই কোম্পানির মালিকের বয়স 30 বছর প্লাস হইতে হবে। কোম্পানির মালিক অশিক্ষিত হলে হবে না। কোম্পানির মালিকের একটি অফিস থাকতে হবে, যে অফিসটি ভার্চুয়াল অফিস নয়, যে একদম জেনুইন অফিস হইতে হবে। যে জেনুইন অফিস, সেই অফিস নিবে, অফিসের মধ্যে বসবে একটা অফিস। তারা কিসের কোম্পানি এটা? তারপর কোম্পানির একটা লেবার ক্যাম্প থাকতে হবে। আপনি যে 20টা লোক আনতেছেন, আপনি কোথায় রাখবেন এগুলো? এয়ারপোর্ট থেকে আনার আগে তো আপনার লোকগুলো রাখার ব্যবস্থা করতে হবে। তো আপনার লেবার ক্যাম্প নাই, আপনার কোনো বিদ্যুৎ বিলের কাগজ নাই, আপনার কোনো অফিস নেই, আপনি কিসের লাইসেন্স করেন? কিসের এই অনুমোদন কে দিছে? এই জিনিসগুলো কি মাথায় আসে না? এত পড়াশোনা করা লোক আপনারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আপনারা লুট করে বেগম পাড়া বাড়ি ঘর বানাইতে পারেন, পোলাপান পড়াইতে পারেন, প্রবাসীদের জন্য এইটুক কাজ করতে পারেন না? এইখানেও কি আপনাদের টাকা লাগে? সব জায়গায় টাকা লাগে কেন ভাই? আমরা কি টাকা দিচ্ছি না? পেট ভরে না এখানে? এখন আমি শুধু এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনূসের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে দ্বিপাক্ষিক একটা আলোচনা করে আসলে আমাদের ন্যূনতম মিনিমাম বেতন একটা কত, একটা বেতন ধরে দিবেন। আর একটা বিষয় এখানে ক্লিয়ার করে দেই, এমদাদ কোম্পানি, তারপর হচ্ছে দামাক, নুন, প্রত্যেকটা কোম্পানিতে আমি দেখতে পেয়েছি যে 12 ঘন্টার ডিউটি করে, 12 ঘন্টা 1060 টাকা বেতন বা 950 বেতন। আলগোরের কোম্পানিতেও দেখছি যে এইরকম বেতন। ভাই এই বেতন কেন আমার জন্য? ভাই আমার জন্য বেসিক হবে 8 ঘন্টায়, 8 ঘন্টা বেসিকের পর যা হবে সেটা আমার ওভার টাইম হবে। তাহলে তার মানে তোমরা আমার বেসিক ধরছো কত? তাহলে বেসিক ধরলে তো 600 টাকা, 200 টাকা ফুড অ্যালাউন্স ধরছো। 200 দ্বারা কি একটা লোকের খাওয়া হয়? এক বেলা খাবার খাইতে গেলে 60 টাকা লাগে মিনিমাম। একদম নর্মাল খেলেও 7 গ্রাম লাগে। এই 7 গ্রাম দিয়ে একটা লোক যদি খায়, আপনি বলেন 3টা বেলা খাবার তার কি আর কোনো খরচ নেই? ফুড অ্যালাউন্সে কিভাবে 150 টাকা 200 টাকা ওরা ধরে? এগুলো ধরার সাহসটা কে দিছে? এগুলো ধরার সাহসটা দিছেই হলো আমাদের গভর্নমেন্ট। সস্তায় শ্রম পাচ্ছে বিধায় তারা এগুলো করতে পারতেছে। আমরা সস্তায় শ্রম বিক্রি করব না, আমাদের একজোট হইতে হবে। আমরা এই যে লুটপাটের রাজনীতি, এগুলো থেকে সরে আসার জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমাদের ছোট ভাইগুলা, ছোট বোনগুলা, ইউনিভার্সিটি স্কুলের স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চাগুলো দেখিয়ে দিয়েছে। আপনি ট্রাফিকে তাকালে বুঝতে পারবেন যে ওরা কিভাবে দেশ সাজাচ্ছে।
তাহলে আমরা শুধুমাত্র এম্বাসিটাকে যদি আমরা ঠিক করতে পারি, এম্বাসির কর্মকর্তা কর্মচারী এদেরকে যদি চেঞ্জ করতে পারি, ইতিপূর্বে যে সকল দুর্নীতিগ্রস্ত অফিসার ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া গেলে এবং নতুন লোক নিয়োগ করা গেলে, সেক্ষেত্রে পুরো একদম গোড়া থেকে পরিষ্কার করতে হবে। গোড়া থেকে পরিষ্কার না করলে সেখানে অনেক সমস্যা আছে। সমস্যাটা শুনবেন। আরেকটা সমস্যা বলি, আমি একটা ভিসা, আমার একজন ক্লায়েন্টের 3টা ভিসা অ্যাটাস্টেশনের জন্য গেছি। উনি অসুস্থ ছিলেন, উনি বাংলাদেশে গেছে, উনি আমাকে অথরিটি দিয়ে গেছে, উনি আমাকে লিখিতভাবে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে। তারপরে আমাকে তারা অ্যাটাস্টেশন দিবে না, 75 দিরহাম করে নেয়, সেইভাবে অ্যাটাস্টেশন ওরা দিবে না। তারপর বললো যে লেবার উইং এ যোগাযোগ করার জন্য। লেবার উইং এ তখন ছিলেন, এখনো আছেন মনে হয়, উনি আব্দুল সালাম স্যার। আব্দুল সালাম স্যার ওখানে আমাকে জিজ্ঞেস করলো, আমার আইডি কার্ড সব এভরিথিং রাখলো, খুব হ্যাডাম দেখাইলো, খুব মানে গরম হয়ে আমার সাথে বিহেভ করলো যে এগুলো তো এই লাইসেন্সের মালিক আপনি না, আপনি কেন আসছেন, কোন সাহসে আসছেন, আপনাকে যেন এম্বাসির আশেপাশে না দেখি, এইভাবে আমার সাথে বিহেভ করছে আব্দুল সালাম, এইভাবে বিহেভ করছে। আমি আবার রিপিট করছি, ঠিক আছে, আমাদের বলার কোনো ভাষা নেই, বলার কোনো কিছু নেই। সেইখানে এবার বলেন গোড়া থেকে পরিষ্কার কেন বলছি জানেন? এই 3টা ভিসা আমাকে উনি অ্যাটাস্টেশন করে দেয়নি, উনি সিল দেয়নি, উনি সাইন দেয়নি, অথচ 3 দিন পরে 500 দিরহাম করে ওই কোম্পানির মালিক আরেকটা লোককে দিয়ে 500 দিরহাম করে ঘুষ দিয়ে অ্যাটাস্টেশন করাইছে। অ্যাটাস্টেশন ফি কত? 75 দিরহাম। নিচে কত? উনি করাইছে কত করে? 500 দিরহাম করে। সেখানে সিল টাকা আব্দুল সালামের। এখন সিল কিভাবে আসলো? এর আগে কেন আমি যখন গেলাম আমার কাছে তো ছিল পাওয়ার অফ অ্যাটর্নি, আমাকে কেন দিলেন না? 500 দিরহাম করে লোকটা যখন খরচ করলো, এখন কিভাবে আসলো বলতে পারেন? এগুলা তার মানে হচ্ছে আব্দুল সালাম কি সরাসরি ঘুষটা নিছেন? না, ওখানে একদম ছোট পর্যায় থেকে লোকগুলা সম্পূর্ণ উপর পর্যন্ত তাদের একটা চেইন থাকে। এই চেইন গুলা 10 টাকা 5 টাকা 20 টাকা করে সবাই ভাগ করে খায়। শেখ হাসিনা যেভাবে ভাগ করে দুর্নীতি করছে, নিজেও খাইছে, সবাই খাওয়াইছে, ঠিক সেম স্টাইলে প্রত্যেকটা ক্ষেত্রে এই দুর্নীতি গেছে। তাহলে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই একদম গোড়া থেকে পরিষ্কার করতে হবে, ছোট থেকে বড় সবগুলো অপসারণ করতে হবে, সবগুলো অপসারণ করে দেন হচ্ছে নতুন লোক প্রবাসীদের পছন্দের ভিত্তিতে নিয়োগ করতে হবে। আমাদের প্রবাসীদের কথা ভাবার কিন্তু সত্যকার হচ্ছে কেউ নেই। তাহলে সেইখানে আমাদের প্রতিনিধি হয়ে একটা লোক মিনিমাম বসতে হবে এম্বাসিতে। আমাদের প্রতিনিধি হয়ে প্রতিটা এম্বাসিতে প্রবাসীদের একজন লোক থাকতে হবে, যিনি এই বিষয়গুলো তদারকি করবেন, যিনি সমালোচনা করবেন। আমরা বলি নাই আমাদেরকে মন্ত্রিত্ব দেন, বলি নাই প্রবাসী কল্যাণ মন্ত্রী হব, বলি নাই ও ক্ষমতা আমারও কম নাই। আমি চাই না মন্ত্রিত্ব, আমি চাই না দেশের কোনো পদ, আমি চাই আমার প্রবাসী ভাই বোনদের সাথে ন্যায় হোক। জি ধন্যবাদ। আমি দ্বিতীয় পর্যায়ে জি নুসরাত আনমিউট করেন। একজন প্রবাসীর 9 দফার দাবি জানিয়েছিলেন, এই দাবি সম্পর্কে আপনার অভিমত? ভাই আসলে সরকার তো মাত্র ক্ষমতা আসলো, মানে এখনো অত সময় যায়নি যে আমরা আস্তে আস্তে করে করি। কারণ আমরা যদি প্রেসার দেই, হুট করে এসেছে, প্রেসার দিলে হবে না। আমাদের দাবিগুলো, প্রত্যেক ভাইয়ের দাবিগুলো ঠিক আছে, এটা প্রতিটা প্রবাসীর প্রাণের দাবি, কিন্তু দাবিগুলোর পাশাপাশি আমাদেরকে একটু সময় দিতে হবে। যেখানে 16 বছর 17 বছরে আমাদের দেশে কিছু হয় না, 17 দিনে হবে এটা আশা করা যাবে না। একটা একটা করে করতে হবে, 17টা বলে চাপ দেওয়া যাবে না। এমার্জেন্সি যে জিনিসগুলো আছে এগুলো গ্রাজুয়ালি আস্তে আস্তে করা যাবে, কারণ আমাদের দাবি পূরণ না করলে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব, তাই না? আমরাও জানি কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লব আমরা দেখেছি, বিপ্লবের সাথে যদি আমরা সাথে না থাকতাম, আমরা যদি টাকা দেওয়া বন্ধ না করতাম, তারা কিন্তু তখনও থাকতো। এখন টাকা যখন সে দেখতেছে যে পারতেছে না, টাকা আসতেছে না, মানে সে হাত জোর করে, পলক তো হাত জোর করে এইভাবে বলেছে যে টাকা পাঠানোর জন্য, তো তার মানে হচ্ছে এই টাকাই হচ্ছে চালিকা শক্তি। তা আমরা জানি যে একজনকে কিভাবে বসাইতে হয় চেয়ারে, কিভাবে চেয়ার থেকে আবার নামাইতে হয়, সে কিভাবে চুরি করে হেলিকপ্টারে পালাইতে হয়, কিভাবে পালাইতে বাধ্য করতে হয়, আমরা কিন্তু সব জানি। আমরা সেই বাংলাদেশী যারা আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি, এবং 2024-এও আমরা আমাদের ছাত্ররাও মিলে দেশ ছাত্রের সাথে জনতা একত্রিত হয়ে দেশটাকে স্বাধীন করেছে। এখন তার সাথে আমরা অবশ্যই ছিলাম, আমরা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি, তাদের আহ্বানে আমরা সাড়া দিয়েছি। এই জন্যই আমরা এখানে কিন্তু বিপ্লবের একটা অংশীদার আমরা ছিলাম।
তো আমি যেটা বলবো যে আমরা আস্তে আস্তে করি, একজনকে 17 দিনে আমরা এতগুলো দাবি দেওয়া করে ফেলবো, আর একজনের কাছ থেকে আমরা বাকস্বাধীনতা পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, তো আমরা তাকে তো কিছু করতে পারিনি, তাই না? তো এখন আমরা সাহায্যের মাধ্যমে, সবাই মিলে সহযোগিতার মাধ্যমে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং আমাদের সুযোগ সুবিধা দাবি দেওয়া আস্তে আস্তে তুলে ধরে একটা একটা করে আমরা দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ করব। এটা আমি আপনারা যারা ভাইয়েরা বলেছেন, মূল্যবান মতামত দিয়েছেন, আমি আপনাদের সাথে একমত। তবে আমাদের সবাইকে একটু সময় সরকারকে দিতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলতেছে। আপনারা জানেন যে বিচারপতিদের নিয়ে একটা ক্রু করার কথা ছিল, সেটা কিন্তু রুখে দিয়েছে আমাদের ছাত্ররা, সেটাও রুখে দিয়েছে। তার মানে শেখ হাসিনাকে দ্বিতীয়বার দেশে এনে আবার সেই গুম খুমের একটা রাজত্ব কায়েম করার একটা ষড়যন্ত্র ছিল, সেটা ইনশাল্লাহ রুখে দিয়েছে। ইনশাল্লাহ সেই ধরনের কিছু ঘটতে গেলে আমরা আবার রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা জানি কি করতে হবে। তো এখন এর মধ্যে যে হিন্দু মাইনরিটির যে প্রবলেমটা যাচ্ছে, যে হিন্দুদেরকে কিন্তু আমরা কেউ ঘৃণা করি না, আমাদের ভাই, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা কিন্তু ভাই বোন। আমাদের মাদ্রাসা ছাত্ররা গিয়ে হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান গতি মিডিয়া কি করছে, ফলাও করে প্রচার করতেছে, হিন্দুদের বাড়ি ঘর পড়তেছে। যেখানে আমাদের লিটন দাস ক্লিয়ার করছে আমার কোনো বাড়ি ঘর পড়ায়নি, পড়াইছে কার? মাসরাফি, তাই না? সে অবশ্যই অযোগ্য ছিল বলেই পড়াইছে। তো যাই হোক, এই বিষয়গুলোতে এত বিশদে আমি যেতে চাচ্ছি না। আমি 3টা কথা বলবো। আমার কথাগুলি যদি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় এবং আমার কথাগুলি যদি আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূসের কাছে পৌঁছায়, আমি সবচেয়ে খুশি হব। প্রথম কথা হচ্ছে, দেশের চরম সংকটময় মুহূর্তে বিপ্লবের মাধ্যমে যারা দেশকে স্বাধীন করেছেন তাদের পাশাপাশি জিসিসি কান্ট্রি সহ প্রত্যেকটা দেশেই কিন্তু উত্তাল ছিল তাদের সাপোর্ট করার জন্য। পেটের দায়ে হয়তো দেশে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু এখানে তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একজন খেটে খাওয়া মানুষ সব দেশে সব কানুন জানে না। খেটে খাওয়া আমার যে ভাইয়েরা, এরা জানতো না যে আরব আমিরাতে এই ধরনের লোক জমায়েত করা যাবে না, হাতে লাঠি মাটি এগুলো নেওয়া যাবে না। এতে কিন্তু এম্বাসি কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে যে একটা প্রাণনাশের একটা মানে কথা বলে দুবাই গভর্নমেন্টকে খেপিয়ে দিয়েছে এবং সে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা দেখেছি আমাদের 57 জন ভাই। আমি এখন এই কথাটা আমার ডক্টর ইউনূসের কাছে বলবো, উনি আমার বাবার মতো। আমি চাই আপনি নিজে এখানে, আপনি একজন, আমি জানি প্রতিনিধি দল এসেছে দুবাইতে, শুধু প্রতিনিধি দল আসলে হবে না, এখানে আপনাকে আসলে এখন আমাদের দেশের প্রতিনিধি আপনি, আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনি আমাদের দেশের সবকিছু। আপনি একজন নোবেল বিজয়ী একজন প্রতিভা, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আপনি যদি একটা দ্বিপাক্ষিক বৈঠক করেন, আপনি যদি সরাসরি আসেন যে আমার দেশের এই লোকগুলো যেগুলো তোমাদের দৃষ্টিতে অন্যায় করেছে, তারা তাদের আবেগ কন্ট্রোল করতে পারেনি, কারণ হচ্ছে দেশের ছাত্রদেরকে মারা হচ্ছিল, স্টুডেন্ট কিলিং এর প্রতিবাদে তারা দাঁড়িয়েছিল, তারা কোনো নাশকতা করার উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, আপনাদের দেশে যেহেতু এটা কানুন আছে, এ ধরনের কিছু করা যাবে না, সেক্ষেত্রে ছেলেগুলার প্রত্যেকটা ছেলে গরিব, এই গরিব ছেলেগুলার আপনি এখানে জেলে থাকার কারণে তার ফ্যামিলি যে 2 মুঠো ভাত খেত সেটা বন্ধ হয়ে গেছে। আপনারা ডিপোর্ট করে দেন, ওরা চলে যাক, অ্যাটলিস্ট এইটুকু করুক যে ওদেরকে ডিপোর্ট করে দিক, ছেলেগুলা চলে যাক। যারা আমাদের দেশের জন্য এতটুকু করতে পেরেছে, আমরা কেন তাদের জন্য এটা করতে পারবো না? এবং দেন তাদেরকে যদি অন্য কোনো দেশে সেট করতে হয় সেটাও আমরা দেখবো, বা আমরা বাংলাদেশে কোনো চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে সেই জিনিসটাও আমরা সবাই মিলে হেল্প করতে হবে, কারণ তারা আমাদের জন্যই কিন্তু তাদের জীবন বাজি রেখেছে, যদিও তারা আরব আমিরাতের কারণ সম্পর্কে ততটা অবহিত ছিল না। এখন এটা আমাদের সবার আবেগের একটা জায়গা, খুবই কষ্টের একটা জায়গা। একটা ছেলে এখনো বিয়ে করে নাই, শাদী করে নাই, জীবনে কিছুই হয় নাই, এখন মাত্র বিদেশে আসছে, 1 বছর 2 বছর হয়েছে। এই ছেলেগুলা যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, এই ছেলেগুলোর জীবন কি? কার জন্য? দেশের জন্য। তো অতএব দেশকে এদেরকে ছাড়ানোর জন্য এগিয়ে আসতে হবে, দেশের প্রতিনিধিকে এগিয়ে আসতে হবে। উনি একজন সম্মানিত লোক, ওনাকে ইনশাল্লাহ আরব আমিরাত সরকার ওনার কথা শুনবেন, আশা করি ইনশাল্লাহ। 2 নম্বর কথাটা আমি বলতে চাচ্ছি যে টিকেট সিন্ডিকেট নিয়ে আমি ইতিপূর্বে অনেকবার কথা বলেছি, ভয়েস অফ পিপলের কথা বলেছি, ফেস দ্য পিপলের কথা বলেছি, কাসবা টিভিতে কথা বলেছি, 71 টিভিতে, বিভিন্ন টকশোতে আমি টিকেটের ব্যাপারে কথা বলেছি, এটা বিস্তারিত যাচ্ছি না। এখন শুধু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে
বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধ করার জন্য সর্বপ্রথম একদম পালের গোদাটাকে বের করতে হবে, গোড়ায় গোড়ায় কে আছে, বেবি চকে কে কে আছে, এবং বেসরকারি বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকারি বিমান যারা চালাচ্ছে যে কর্তৃপক্ষের হাতে আছে, টিকিট সিন্ডিকেটটা কার হাতে, এবং একটা প্লেনের এতগুলো সিট একটা মানুষ একটা আরএল কিভাবে কিনে, এগুলো জানার বিষয় আছে। একটা টিকিটকে 24 ঘন্টার বেশি হোল্ড করে রাখা যাবে না, বিভিন্ন কানুন চালু করতে হবে, কারণ এই জিডিএস সিস্টেমটা যারা বুঝে তারা এই টিকিট গুলা কিনে রাখে, পরবর্তীতে চড়া দামে ছাড়ে, এগুলা করা যাবে না। এই জিনিসগুলা করতে হলে সর্বপ্রথম গোড়া থেকে শুরু করে একদম নাগা পর্যন্ত ছাঁটাই করতে হবে, নতুন লোক নিয়োগ করতে হবে, নতুনদেরকে জায়গা দিন, ইয়াংদেরকে জায়গা দিন। এই বয়স্ক বৃদ্ধ যারা হচ্ছে চিন্তা শক্তি নেই, যারা হচ্ছে কপি পেস্ট দিয়ে কাজ চালায়, আর অর্ডার প্রধানমন্ত্রী অর্ডার করছে, সে অর্ডার বাই সাপ্লাই, এই ধরনের লোকের চেয়ে প্রতিভাবান লোকগুলা নিয়োগ করুন ওইসব জায়গায়, তাতে করে আমাদের দুর্নীতিবাজ অফিসারদের হাত থেকে আমাদের বাংলাদেশ বিমান মুক্তি পাবে। বাংলাদেশ বিমান বছর বছর যে লস দিচ্ছে সেই লস থেকে মুক্তি পাবে বাংলাদেশ বিমান, দেশ সমৃদ্ধ হবে। আমাদের যে সকল ভাই 1000-1100 টাকা বেতন পায়, তারা বছরে 2 বছরে 50 টাকা 50 দিরহাম 20 দিরহাম করে করে বালিশের নিচে জমায় টিকিটের টাকা জমা করে, তাদের জন্য এই কষ্টটা করতে না হয়। যেখানে আমরা 2000-2500 টাকা দিয়ে আমরা টিকিট কেন কিনবো? আমরা এমন 1000 টাকা যদি একটা টিকিট কিনি অন্তত 1 মাস, তাও তো 1 মাসের বেতন চলে যায় একটা লোকের, তাই না? তো সেই জন্য আমি বলবো যে যেন আমাদের শ্রমিক ভাইয়েরা এবং যারা এখানে এই কাজগুলো করে যাচ্ছেন, যে আসলে আমাদের যে ভাইয়েরা টিকিটের জন্য মানে হাহাকার করতেছেন, যে আমি একটা টিকিটের জন্য আজকে কতদিন আমার মাকে দেখি না, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, বাবাকে দেখতে যেতে পারিনি, আমার হাতে টাকা ছিল না, এই যে হাহাকার, এই যে কষ্টগুলা যেন না থাকে, সেই জন্য টিকিট সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। টিকিট ক্ষেত্রটাকে পুরোটাই কিন্তু বিমান বাংলাদেশকে ভালোভাবে ঢেলে সাজাতে হবে। আমি আরেকটু কথা আমাকে বলতে দিন মনির ভাই, আমি একটু কথা বলি। আমাদের আগে যেটা ছিল গোল্ড বারের বিষয় একটা ছিল এখানে, এবং মোবাইলের একটা বিষয় ছিল, গোল্ড বার 2টা অ্যালাউড ছিল, এবং শেখ হাসিনা সরকার সেটাকে কি করেছে, একটা করেছে, এবং দ্বিগুণ ট্যাক্স দ্বিগুণ করে ফেলেছে, এবং 4টা মোবাইলের জায়গায় 2টা মোবাইল করেছে। ভাইয়া আমার কাছে, ধরেন আমি ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী, আমার কাছে একটা আইফোন আছে, আমার কাছে একটা স্যামসাং ফোন আছে, আমার কাছে একটা রেডমিও আছে। এখন আমি যখন দেশে আমার বিভিন্ন রকম কাজ হয়, আমার মোবাইল দিয়ে, আমি ল্যাপটপ সঙ্গে নিয়ে ঘুরতে পারি না, তো মোবাইল দিয়ে যেহেতু আমার ব্যবসায়ী, মোবাইলে আমি 3টা মোবাইল নিয়ে বাংলাদেশে যাব। আমার মা যে আমাকে বললো যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একটা মোবাইল নিয়ে এসো, আমি তখন এই 3টা মোবাইল আমার সাথে আছে, আমি মার মোবাইলটা কিভাবে নিয়ে যাব বলেন? আমি তো ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাব। তারপর বলেন আমার ভাই বলছে, বন্ধু বলছে, বা আমার কেউ একজন বলছে আমার জন্য একটা মোবাইল নিয়ে এসো, সেই মোবাইলটা আমি কিভাবে নিয়ে আসবো বলেন? আমি কি মোবাইলের ব্যবসা করি? আমার মোবাইল আনা বন্ধ করতে হবে, বন্ধ করার শিখে এখানে কামাই করি, আমি ইনকাম করি এখানে। আমি যদি সেট ধরে এতগুলো মোবাইল নিয়ে আসছি, তাহলে আপনি বলতে পারেন যে বলে হ্যাঁ ঠিক আছে ট্যাক্স দিবেন। আবার 4টা মোবাইল ছিল, আমরা যেন এখনো 4টা মোবাইল আমরা নিতে পারি, কারণ আমাদের ব্যবসায়িক কাজে 1-2টা থাকবে, 2টা তো অবশ্যই মোবাইল এখন থাকে যারা ব্যবসায়ী আছেন তারা। আর যারা হচ্ছে খেটে খাওয়া আমাদের দিনমজুর ভাইয়েরা আছেন, কষ্ট করে মোবাইল কিনেন, দিন শেষে 2 বছর পরে দেশে যাওয়ার সময় কিন্তু ছেলের জন্য একটা, বউয়ের জন্য একটা, মেয়ের জন্য একটা, এরকম মোবাইল কিন্তু নিয়ে যান। সেটা 500-600 টাকারও হইতে, 500 দিরহামেরও হইতে পারে, 200 দিরহামেরও হইতে পারে। এখন তারা কাউন্ট করে পিস, 4 পিস। ভাই তুমি দেখো না, সে কি আইফোন নিছে 10টা? সেটা দেখো না, তুমি দেখো যে 200 টাকা 300 টাকার ফোন কিনছে, তাও ইউজ ফোন নিয়ে যাচ্ছে, সেই ফোন তুমি ধরবা কেন? একজন দিনমজুর কি ব্যবসা করতে নিয়ে যাচ্ছে? গোল্ডের বারের কথা আসেন, গোল্ডের বার একজন দিনমজুর যদি নিয়ে যায়, এটা বোঝা যায় যে হ্যাঁ তাকে দিয়ে একজন বিজনেস করতেছে, ঠিক আছে কিনা? একজন পার্টনার ভিসা হোল্ডার, ইনভেস্টর ভিসা হোল্ডার, তিনি যদি শখ করে নিয়ে যান, বা তিনি যদি তার নিয়ে গিয়ে তিনি যদি কাউকে গিফট করেন, বা তিনি যদি বিক্রি করেন, তাকে তো উনি বলতে পারেন এখানে আমি পার্টনার ভিসা, আমি এখানে বিজনেস করতেছি, এখানে আমার বিজনেস, আমার কাছে ক্ষমতা আছে, আমি 2টা বার আমি কিনতে পারবো, আমি নিয়ে যাব, ঠিক আছে নিয়ে যাব, আমি বিক্রিও করে দিলাম। ধরেন বিক্রি করে দেওয়ার পরে বিক্রি করে দিলাম, আমি তো আমার কস্ট প্লেনের ভাড়াটা উঠে যেতে পারতেছি। এটা যেটা সত্য কথা, সেই সত্য কথাটাই আমি সামনে আনতেছি। তো এখন একজন দিনমজুর বা একজন ক্লিনার, অথবা একজন ভাই যিনি খেটে খান, যিনি ক্লিনার বা গার্ডেনার, উনি যদি 1-2টা বার নেন, তখন প্রশ্ন আসে আপনি এই টাকা কোথায় পাইছেন? ওনাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, ঠিক আছে, যেহেতু ওনার কাছে নেই, আরেকজন ওনাকে ইউজ করতেছে, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করার কেউ না।
আমি যদি মাসে মাসে আপনার রেমিটেন্স পাঠাচ্ছি লাখ লাখ টাকা, আমি যদি লক্ষ লক্ষ টাকা এখানে আমি ট্যাক্স দিতে পারি, আমি যদি এখানে বিজনেস করতে পারি, আমার যদি সেই ক্ষমতা থাকে, অবশ্যই 2টা গোল্ড বার কেনার ক্ষমতা আমার আছে এবং আমার নেওয়ারও সেই পারমিশন আমি চাই। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কসমেটিক্স এ নিষেধাজ্ঞা দিয়েছে। দুবাইতে পাকিস্তানি কিছু ক্রিম আছে, ক্রিম বা লোশন, এগুলো হচ্ছে যেমন একটা ক্রিমের নাম গরি ক্রিম। এই ক্রিমটা যার কাছে পেয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে, তারা কি করেছে, তার পাসপোর্ট ডিএম করে দিয়েছে, তার পাসপোর্টটা ছাড়াইছে 50,000 1 লাখ দিয়ে এরকম। এখন এই ক্রিমটা কি ফর্সাকারী ক্রিম। এই ক্রিমটা দুবাইতে 3 দিরহাম এটার দাম, 3 দিরহাম থেকে 5 দিরহাম দাম, বাংলাদেশে বিক্রি হয় 500 টাকা। আচ্ছা, আপনারা যদি এই ক্রিম বন্ধই করে দিলেন, এই ক্রিম বাংলাদেশের বাজারে প্রতিটা কসমেটিক্স এর দোকানে সয়লাভ কিভাবে হয়? কিভাবে ওই দোকান থেকে মানুষ 500 টাকা করে কিনে? তো আমি সহজভাবে উত্তর দিচ্ছি, সত্য উত্তরটা দিচ্ছি, ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। সত্য হলো বডি কন্ট্যাক্ট করে, তারা এয়ারপোর্টের সাথে বডি কন্ট্যাক্ট করে। আপনারা যদি এই জিনিসটাকে নিষিদ্ধ করছেন, এই জন্য ইন্ডিয়ান জিনিস চালাবেন, ইন্ডিয়ান যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ফর্সাকারী ক্রিম, সেগুলোকে আপনারা বাংলাদেশে চালাবেন, পাকিস্তানি প্রোডাক্ট বন্ধ করবেন, তাই না? আপনারা তাহলে এই বন্ধই যদি করেন, তাহলে এই পাকিস্তানি কাপড় চোপড় গুলো আমাদের মা বোন ভাবিরা কোথায় পায়? এগুলো কিভাবে আসে? অবশ্যই বডি কন্ট্যাক্ট দিয়ে না। তো তাহলে আপনারা বন্ধ করলে প্রপার বন্ধ করবেন, পাকিস্তানেরও জিনিস চলবে না, ইন্ডিয়ারও চলবে না। আর যদি দেশের স্বার্থের কথা চিন্তা করেন, তাহলে পাকিস্তানের জিনিসও ঢুকবে, ইন্ডিয়ান জিনিসও ঢুকবে, শেষ পর্যায়ে সংক্ষিপ্ত করতে হবে। জি 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 জি, একটা মিনিট দেন। আমি চাচ্ছি সব দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হোক, সব দেশের জিনিস আসুক, আমরা যেন সব দেশের জিনিস সব দেশের সাথে ব্যবসা করতে পারি। এবং লাস্ট একটা কথা বলবো, ডক্টর ইউনূসের কাছে আমার অনুরোধ থাকবে, দুবাইতে লেবার ভিসা বন্ধ আছে, লেবার ভিসাটা ওপেন করানোর জন্য একটা ব্যবস্থা উনি যেন নিজে করেন। আমাদের লেবার ভিসা ওপেন করা খুব জরুরি, বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে আমাদের লেবার ভিসাটা ওপেন করা খুব জরুরি। সবাই ভালো থাকবেন, আমি অনেক সময় নিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।